হ্যালো স্টুডেন্ট, স্বাগত কোয়ান্টিফিক ফিজিক্স সেন্টার চ্যানেলে। তো তোমাদের প্রেশর ক্লাস 12-এর আজকে ভিডিও হচ্ছে এটা। তো ক্লাস 12-এর আগের যে লাস্ট টপিক হয়েছিল আগের ভিডিওতে, সেটাতে আলোচনা করেছিলাম যে কুলম্বের সূত্র এবং উপরিপাতের নীতি পর্যন্ত হয়েছিল। তার হয়তো দুটো ম্যাথ দেখানো হয়েছিল। আজকে তোমাদের পড়াবো তড়িৎ ক্ষেত্র এবং হচ্ছে তড়িৎ বলরেখা, এই দুটো টপিককে বেশি জোর দেবো এবং এখান থেকে কি কি কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো দেখে নেবো। পড়ার সাথে সাথে বেসিক কোশ্চেনগুলো আলোচনা করে নেবো, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, এই জাতীয় কোশ্চেনগুলোতে এই ফর্মুলাগুলো বা এই টপিকটা আমাদের অ্যাপ্লাই করা উচিত। তো সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হবে, প্রথমে আমরা শুরু করব তড়িৎ ক্ষেত্র টপিক দিয়ে। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কিন্তু আগে তড়িৎ ক্ষেত্রটা বুঝে নাও, যাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। দেখো, ক্ষেত্র মানে আমরা কি বুঝবো? ক্ষেত্র মানে একটা কোনো স্পেস, একটা জায়গা, কিছু বোঝানো হবে ক্ষেত্র মানে। তো ওরকম কনসেপ্ট এখানে আছে। দেখো এখানে এই যে এখানে একটা বিন্দু আধান নিলাম যার মান ক্যাপিটাল কিউ। এবার কি হয় যে এই যে বিন্দু আধানটা আছে, এর চারপাশে একটা অঞ্চল তৈরি হয়। এবার দেখো, এই অঞ্চলটার কোনো বাউন্ডারি থাকে না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য যে তোমরা একটা মাথার মধ্যে কনসেপ্ট নিতে পারো, মানে বোঝানোর জন্য যে আমি এরকমভাবে একটা বৃত্তাকার বাউন্ডারি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হিসেবে ভাবো, ধরো এখানে একটা বিন্দু আধান আছে, মানে এটাকে বোঝানোর জন্য ধরো এই কলমটা বিন্দু বস্তু না, কিন্তু ধরে নাও এটা একটা বিন্দু আধান, কলমটা একটা বিন্দু আধান। তাহলে এর চারপাশে একটা অঞ্চল তৈরি হবে। অঞ্চলটা এরকম বৃত্তাকার মতো তৈরি হবে না, 3D-তে ভাবো, এরকম ভাবে একটা গোলাকার অঞ্চলের মতো ভাবো, গোলাকার চারিদিকে ভাবে আছে, গোলাকার অঞ্চলের মতো। তো এরকম একটা অঞ্চল তৈরি হবে। এই অঞ্চলের মধ্যে আমরা যদি আরেকটি আধান, ধরো ছোট কিউ, একে নিয়ে আসি, তাহলে এই ছোট কিউটা একটা বল অনুভব করবে। কিরকম বল? যদি এটাও প্লাস আর এটাও প্লাস হয়, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। তো আমি বলতেই পারি যে এই বড় কিউটা, এই ছোট কিউটা যখন এখানে আসবে, ছোট কিউটা, এই বড় কিউটা ছোট কিউকে এদিকে ঠেলবে, বিকর্ষণ দিচ্ছে, ঠেলবে। ও ঠেলবে, কিন্তু এখানে দেখো, তাহলে বড় কিউটা ছোট কিউকে বাইরের দিকে ঠেলছে। কিন্তু এই ছোট কিউটা যখন এই অঞ্চলটার বাইরে ছিল, ঠিক এই যে এইসব জায়গায় আছে, এখানে, এই যে এখানে ছিল, তখন কিন্তু ছোট কিউটা কোনো বল অনুভব করেনি। কিন্তু ছোট কিউটা যখনই অঞ্চলটার মধ্যে আসলো, তখনই ছোট কিউটা বল অনুভব করছে। তাহলে যে অঞ্চলের মধ্যে আসলেই এই ছোট কিউটা বল অনুভব করছে, সেই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলবো এই বড় কিউটার। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কি? একটা অঞ্চল যেটা তৈরি করেছে কে? এই বড় কিউটা। ওই জন্য এই বড় কিউকে আমরা বলি উৎস আধান। এই বড় কিউকে আমরা বলছি উৎস আধান। আর এই যে তড়িৎ ক্ষেত্র অঞ্চলটা কোথায় আছে বা কত দূর আছে সেটা বোঝার জন্য আমি কার হেল্প নিচ্ছি? ছোট কিউকে। ওই জন্য ছোট কিউকে বলা হয় পরীক্ষক আধান। পরীক্ষক আধান। কারণ দেখো, ছোট কিউটা যখন এইসব বাইরে আছে, তখন ছোট কিউটা কোনো বল অনুভব করছে না। তার মানে কি? ও এই তড়িৎ ক্ষেত্র অঞ্চলের মধ্যে নেই। কিন্তু ছোট কিউটা যেই এই অঞ্চলটা ভেতরে চলে আসলো, মানে এইসব জায়গায় চলে আসলো, তখন ছোট কিউটা একটা বল অনুভব করতে শুরু করে দিয়েছে। তাহলে এখান থেকে কি বুঝবো? যে হ্যাঁ, ছোট কিউ আধানটা এবার একটা অঞ্চলের মধ্যে প্রবেশ করলো। এবার আমি শুরুর দিকে বললাম যে এরকম কোনো শার্প বাউন্ডারি হয় না, যে যখন এই বাউন্ডারির বাইরে আছে তখন বল অনুভব করছে না, আর বাউন্ডারি ভেতরে আসলো বল অনুভব করছে। এটা ঠিক না। ব্যাপারটা কি হয়, তড়িৎ ক্ষেত্র অঞ্চল যেটা আছে, এই অঞ্চলটার যে প্রভাব সেটা ধীরে 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 কমতে থাকে। এরকম কখনো হয় না যে হুট করে এই পারে আসলাম, হ্যাঁ বিকর্ষণ বল আছে, এই পারে গেলাম, ও কিছু বল নেই, ওরকম হয় না। যত আমরা এই উৎস আধান থেকে দূরে যাব, যত দূরে যাব, তত এই অঞ্চলটা প্রভাব ধীরে 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 কমতে থাকবে। আমাদের পৃথিবীর ক্ষেত্রেও তাই হয়। আমাদের যদি পৃথিবী হয়, পৃথিবীর নিজস্ব একটা অভিকর্ষ আছে, ওর আশপাশে সব বস্তুকে টানছে। এবার দেখা গেল কোনো বস্তু যদি কাছে থাকে, তাহলে পৃথিবী সে বস্তুকে বেশি বল দিয়ে টানবে। এবার যদি কোনো বস্তু এরকম দূরে থাকে, তাই বলে পৃথিবী ওকে টানছে না? টানছে, কিন্তু ওটা খুবই কম বা দুর্বল বল দিয়ে টানছে, বলের পরিমাণটা খুব কম। তার মানে কি, পৃথিবীর যে অভিকর্ষ ক্ষেত্রটা সেটা এই পৃথিবীর এখান থেকে শুরু করে, বিশেষ ধরো কেন্দ্র থেকে শুরু করে অসীম অবধি বিস্তৃত আছে। ওরকম ভাবে এই যে আধানটা, যাকে উৎস আধান বলছি, উৎস আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা আছে, এটা এরকম বাউন্ডারি না, এটা বিস্তার অসীম অবধি আছে, অসীম অবধি। কিন্তু যত দূরে যাচ্ছি, তড়িৎ ক্ষেত্রের প্রভাব তত কমে যাচ্ছে। তো এই অঞ্চলটাকে বলবো তড়িৎ ক্ষেত্র। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশনটা একবার বলে দিই। কনক্লুশন দাঁড়ালো যে এই ক্যাপিটাল কিউ হচ্ছে একটি উৎস আধান, যার জন্য এই অঞ্চলটা যে তৈরি হলে তড়িৎ ক্ষেত্র বলছি।
এবং সেই তড়িৎ ক্ষেত্র অঞ্চলটার উপস্থিতি কোথায় আছে আর কোথায় নেই সেটা জানার জন্য আমরা একটা ছোট কিউ ব্যবহার করছি, যাকে আমরা পরীক্ষক আধান বলে থাকি। এবং এই যে পরীক্ষক আধানটার মান, তার ছোট পরীক্ষক আধান মানে ছোট কিউ যেটা, সেটা বড় কিউ এর থেকে অনেকটাই কম হবে। এবার এটা একটা কোশ্চেন স্টুডেন্টরা করে যে এই যে ছোট কিউটা আধানটা আছে, এর কি তড়িৎ ক্ষেত্র নেই? হ্যাঁ আছে তো, কিন্তু দেখো আধানটার মান যেহেতু খুবই কম, ওই জন্য এই ছোট কিউ এর একটা কম্পেয়ার করে দেখাচ্ছি। ধরো ছোট কিউটা এখানে আছে, তার তার তড়িৎ ক্ষেত্র ধরো এইটুকু জায়গার মধ্যে, আর ধরো এখানে বড় কিউটা আছে, তার তড়িৎ ক্ষেত্র ধরো এতটা জায়গা জুড়ে, এতটা জায়গা। তো ছোট কিউবেরও তড়িৎ ক্ষেত্র আছে, কিন্তু তার অঞ্চলটা খুবই ছোট হবে, আধানটা মান যেহেতু কম। তো এটা গেল তড়িৎ ক্ষেত্রের ব্যাপার। তাহলে তড়িৎ ক্ষেত্র একটা অঞ্চল। এবার আমাদের জানতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ এই অঞ্চলটার প্রভাবটা কেমন। যেমন ধরো রাজার মতো সাম্রাজ্য, তো রাজা যদি শক্তিশালী হয় তাহলে রাজার প্রভাবটা কি হবে, অঞ্চলে বেশি থাকবে। আর যদি রাজা অত শক্তিশালী না হয়, দুর্বল হয়, তাহলে ওই অঞ্চলে রাজার প্রভাবটা কি হবে, কম হবে। তো ওইটা দেখতে হবে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, মানে এই উৎস আধানের প্রভাবটা কিরকম আছে সেটা দেখবো আমরা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর বেসিক গুলো বুঝে নাও ভালো করে। আমরা একে বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক স্পেলিং কি হলো, হ্যাঁ ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমি ধীরে ধীরে বলছি, তোমরা মন দিয়ে শুনবে আর নোট ডাউন করবে। আচ্ছা এইবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি। আগের ছবিটার মধ্যে ছবি আঁকাবো। এখানে সেই ক্যাপিটাল কিউ মানে উৎস আধান আছে, এর চারপাশে একটা অঞ্চল আছে। আবার বলছি এরকম কোনো অঞ্চল এইভাবে থাকবে না, ওটা অঞ্চলটা মানে এরকম বাউন্ডারি থাকবে না, এটা অসীম অবধি। ঠিক আছে, কিন্তু বোঝার জন্য আমাদের বুঝতে পারি হ্যাঁ এরকম একটা অঞ্চল আছে, এর মধ্যে ছবিটা বোঝার জন্য সহজ করে করছি। এইবার ধরো একটা পরীক্ষক আধান ছোট কিউ, সেটা এখানে ছিল আগে। এবার আমি আধানটাকে এই অঞ্চলটার মধ্যে নিয়ে আসলাম, ধরো এখানে নিয়ে আসলাম, এখানে আমি ছোট কিউটা আনলাম। তাহলে এদের মধ্যে একটা ব্যবধান আছে, সেই ব্যবধানটা আমি ধরলাম ছোট আর। ঠিক আছে, ব্যবধান আছে ছোট আর, একটা বড় কিউ একটা ছোট কিউ। এখানে তো আবার কুলম্বের সূত্র কাজে দেবে, কুলম্বীয় বল কাজ দেবে। সেই কুলম্বীয় সূত্র বা কুলম্বীয় বলটা আমরা কি জানি, যে এদের মধ্যে যে বলটা কাজ করবে, সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক, যে বলটা কাজ করবে সেটা কি হবে, কে বড় কিউ ছোট কিউ বাই কি হবে, আর হবে, তার উপর স্কোয়ার হবে। তাহলে কে বড় কিউ ছোট কিউ আর স্কোয়ার, এতটা বল কাজ করবে এই দুটো আধানের মধ্যে। এবার দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা কি। এই ছোট কিউটার মান যদি 1 হয়, মানে একক আধান হয়, একক ধনাত্মক আধান ধরলাম, একক ধনাত্মক আধান অর্থাৎ +1, তাহলে এই ক্ষেত্রে বলটার মান কত হবে, ছোট কিউ এর জায়গায় 1 বসা দাও, তাহলে কে বড় কিউ বাই আর স্কোয়ার, এই মানটাকে বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ সোজা সাপটা কথা কি, ধরে নাও তুমি 4টা কলম কিনতে গেছো, তো ফার্স্টে তুমি কি বলবা, একটা কলমের দাম কত, বলে একটা কলমের দাম 5 টাকা, তাহলে 4টা কলমের দাম কত, বলবে 20 টাকা। ওরকম ব্যাপার যে এই উৎস আধান একক আধানের উপর কতটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার তুমি যদি এখানে ধরো, আমি একটা উদাহরণ নিচ্ছি জাস্ট দেখো, উদাহরণটা এরকম। এই ছোট কিউটার মান ধরো 1 তো আমি নিয়েছি +1, এই বড় কিউটার জন্য ছোট কিউয়ের উপর ধরো 10 নিউটন বল কাজ করছে। কখন, যখন ছোট কিউটা 1, তার মানে এই বড় কিউ একক ধনাত্মক আধান, মানে ছোট কিউটা একক ধনাত্মক আধান, তার উপর 10 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এবার ছোট কিউয়ের জায়গায় যদি আমি 2 নিউটন নিয়ে আসি, তাহলে কত বল প্রয়োগ করবে, এককের উপর একক ধনাত্মকের উপর যদি 10 প্রয়োগ করে, 10 নিউটন বল, তার 2 একক আধান নিয়ে আসলে কত বল প্রয়োগ করবে, 20 নিউটন বল প্রয়োগ করবে। কি কি পদ্ধতি করছি, ঐকিক নিয়ম করছি। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, সংজ্ঞাটা দাঁড়াচ্ছে উৎস আধান, উৎস আধান একক ধনাত্মক পরীক্ষক আধানের উপর যা বল প্রয়োগ করে তা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা সংক্ষেপে আমরা যাকে ক্যাপিটাল ই দিয়ে লিখি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা তাহলে জিনিসটা কি দাঁড়ালো,
তার মানে এটা জিনিসটা দাঁড়াটা কি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রই হলো, শুধু ছোট কিউ এর মানটা ওখানে গিয়ে এক, মানে একক আধানের উপর উৎস আধান কতটা বল দিচ্ছে। তাহলে এবার একটা কথা বোঝো, একক আধানের উপর ধরো ইটা কি, যখন কিউ এর মান এক ছিল তখন এই কিউটার উপর এই বড় কিউটা কতটা বল দিচ্ছে, সেটা গিয়ে হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে একক আধানের উপর যদি হচ্ছে ই পরিমাণ বল কাজ করে, তাহলে কিউ আধানের উপর কতটা বল কাজ করবে, মানে কিউ এর মানটা আবার এক না, 2 3 4 5 10 12 20 কিছু একটা, কিউ আধানের উপর তাহলে কতটা বল কাজ করবে, এফ ইকুয়ালস টু কিউই। এই সম্পর্কটাও কাজে লাগবে। একক আধানের উপর যদি ই পরিমাণ বল কাজ করে, তাহলে কিউ আধানের উপর কতটা বল কাজ করবে, কিউই গুণ করে দিলাম, তার মানে এতটা বল কাজ করবে। এবার তাহলে আমরা কি কি শিখলাম, দেখো এই যে প্রথমে যেটা আমি বক্স করেছি, এই যে জিনিসটা, এই যে এইটা, এই রাশিমালাটা, এই সমীকরণটা, এটা কি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবং লক্ষ্য করো ভালো করে, এই এর রাশিমালাতে যে কিউটা আছে এটা উৎস আধান, উৎস আধান, ভালো করে দেখো। আর কে এর মান তোমরা আগের ভিডিওতে দেখে নিবা, করে দিয়েছি 1/4πε0 সিজিএস ও করে দিয়েছি, ওগুলো এসআই সিজিএস দেখে নিব ওটা। আর এই যে এইটা আমরা কি পেলাম, এটা হচ্ছে তড়িৎ বল আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক, এবং এই সম্পর্ক দিয়ে অঙ্ক তো লাগবেই, প্লাস এই সম্পর্ক দিয়ে আমরা এখন এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক মাত্রাটা বের করে নিব। ঠিক আছে, সবই বুঝলাম। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, একক আধানের উপর বল। তো বল যেহেতু দাঁড়াচ্ছে, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি হবে এবং তার দিক থাকবে। তো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। কেউ যদি বলে যে কুলম্ব সূত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি আলাদা জিনিস, অ্যান্সার কি দিবে, হ্যাঁ না না, মানে অ্যান্সার বলবে কি আলাদা নাকি আলাদা না, অ্যান্সার বলবে একই জিনিস, আলাদা না। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, কুলম্বের সূত্র মানে আমি গাণিতিক রূপটা কথা বলছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি। এবং এর দিকটা সহজভাবে মনে রাখার জন্য কি করবো দেখো, আমি তোমাদের নিয়মগুলো শেখাচ্ছি। যদি প্লাস আধান হয়, তাহলে প্লাস আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে সর্বদা বাইরের দিকে বোঝাবো। বাইরের দিকে মানে আমি অ্যারোটা বাইরে দিচ্ছি, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে যাবে, মানে ইটা। আর যদি মাইনাস আধান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক আমরা নিব আধানের দিকে। এগুলো শর্টকাটে, মানে এগুলো মনে রাখবে, অঙ্ক করতে হেল্প করবে এগুলো। কিরকম অঙ্ক আসবো আজকে, একটু পরেই আসবো। ধনাত্মক আধান হলে কি পাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে, এবার বাইরের দিকে মানে আধান থেকে দূরে যাচ্ছে, দূরে। আর যদি মাইনাস হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আধানটার দিকে, মানে আধানটার দিকে আসছে, ওর দিকেই আসছে, এরকম। আচ্ছা, তারপর আমরা এখনই যে গাণিতিক রূপটা দেখলাম, এফ ইকুয়ালস টু কিউই, দেখো এখান থেকে আমরা একক মাত্রাটা বের করে নেব। কার একক মাত্রা, ই এর, ই এর হচ্ছে একক মাত্রা। ই মানে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ই এর একক মাত্রা। ঠিক আছে, এগুলো দেবো। তো ফার্স্টে একক বের করব, কিন্তু একক বের করার জন্য এটাকে কাজে লাগাও, এটাকে কাজে লাগাই। দেখো কিভাবে কাজে লাগাবো, এটাকে সাজাও, যে ই ইকুয়ালস টু, তাহলে আমরা পাবো কি, এফ বাই কিউ। বাহ, খুব সুন্দর। এবার এখান থেকে হচ্ছে এসআই একক বের করবো। দেখো এসআই একক, উপরে কি আছে, উপরে বল, বলের জন্য কি আসবে, নিউটন। নিচে কি আছে, আধান, আধানের জন্য কি আসবে, কুলম, তাহলে নিউটন পার কুলম। সিজিএস একক, সিজিএস একক, উপরে কি বল, বলের জন্য কি আসবে, ডাইন, আর নিচে কুলমের জন্য ইএসইউ বা স্ট্যাট কুলম। তো আমি ইএসইউ দিয়ে লিখছি, ইনভার্স বা স্ট্যাট কুলম ইনভার্স। তাহলে এটা হয়ে গেল একক। এবার একটা কথা বোঝো, এটার একক আরেকটা আছে, ভোল্ট পার মিটারও হয়, কিন্তু ওটা আমরা তড়িৎ বিভব পড়ার পর এককটা আলোচনা করব। এখানে হুট করে তো ভোল্ট লেখা লাভ নেই। ঠিক আছে, এসআই একক হচ্ছে নিউটন পার কুলম, আর সিজিএস একক হচ্ছে গিয়ে ডাইন পার ইএসইউ বা ইএসইউ ইনভার্স। এবার মাত্রাটা বের করো। মাত্রাটা দেখো এবার, এই উপরে কি আছে, উপরে বল, বলের জন্য কি হবে, এম এল টি এর পাওয়ারে -2, নিচে আধান, আধানের জন্য কি হবে, আইটি। তাহলে ফাইনালি দেখো হিসাব করলে কি আসবে, এম তো থাকছে উপরে, এল তো থাকবেই, আর টিটা উপরে যাবে, তার মানে টি এর পাওয়ারে -3, আই এর পাওয়ারে -1, আই এর পাওয়ারে -1, এটা ঠিক করলাম, হ্যাঁ, আই এর পাওয়ারে -1। এটা হয়ে গেল মাত্রা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। উপরে বল, নিচে আধান, উপরে বলের জন্য এম এল টি এর পাওয়ার -2, নিচে আধানের জন্য আইটি। তাহলে আসলে এম এল টি এর পাওয়ার -3, আই এর পাওয়ার -1। খুবই সুন্দর। এবার একটা জিনিস বোঝো, দাঁড়াও, আচ্ছা, এর পরের স্লাইডে যাবো।
দেখো এই জিনিসটা একটু মাথায় রাখো। দেখো এইভাবে দেওয়া আছে একটা অ্যারো, মানে এটা বোঝাচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই ডিরেকশনে যাচ্ছে। এবার বা একটা অঞ্চল, হ্যাঁ ধরো একটা অঞ্চল, বা এইভাবে বুঝতে পারো, ধরো এখানে একটা প্লাস কিউ আছে, প্লাস কিউ আছে, এইভাবে একটা অঞ্চল আছে। তার মানে কি প্লাস কিউ আছে, তাহলে আমি কি বললাম যে ধনাত্মক আধান থাকলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে যাবে? বাইরের দিকে যাবে। তো ধরো এদিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই ডিরেকশন। এবার এখানে বলতে চাইছি, ধরো কেউ এখানে একটা প্লাস আধান রাখলো, আর কেউ এখানে একটা মাইনাস আধান রাখলো। তাহলে এইবার আমরা বলটা কোন দিকে নিব, মানে আকর্ষণ বিকর্ষণ বলটা, সেটা ভালো করে বুঝতে হবে। দেখো যখন প্লাস প্লাস আছে, তার মানে এই প্লাস ছোট কিউ মানে ছোট প্লাসকে কি করবে? বাইরের দিকে ঠেলবে। কিন্তু যেটা বড় কিউ সেটা এই মাইনাস ছোট কিউকে কি করবে? আকর্ষণ করবে। এবার কেন হঠাৎ করে এরকম বলছি, তোমাকে কোশ্চিন এরকম দিবে। ধরো তোমাকে বললো যে তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রর দিক হচ্ছে নিম্নমুখী, এইভাবে আমরা বুঝে নিতে হবে এদিকে প্লাস আধান আছে, কল্পনা করে নাও ওদের উপরে সব প্লাস আধান আছে, এদিকে সব মাইনাস আধান আছে, তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাস থেকে যাচ্ছে। তো তোমাকে বললো যে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে বলে ইলেকট্রন, মানে তোমাকে কোশ্চেনটা সম্পূর্ণ কোশ্চেনটা ভালো ভালো করে শোনো। আমরা ধরো এক্স ওয়াই প্লেনে কথা বলছি, এক্স ওয়াই, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? মাইনাস ওয়াই হবে। তড়িৎ ক্ষেত্র মাইনাস ওয়াইয়ের দিকে যাচ্ছে, নিচের দিকে। এবার ইলেকট্রনকে ছেড়ে দিল, বললো এখানে ইলেকট্রনকে ছেড়ে দিলাম, ইলেকট্রনটার উপর বলটা কোন দিকে কাজ করবে? ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তড়িৎ ক্ষেত্র হচ্ছে তোমার নিচের দিকে, মানে নেগেটিভ ওয়াইয়ের দিকে। তাহলে এই তড়িৎ ক্ষেত্র ঋণাত্মক কণার উপর যে বলটা প্রয়োগ করবে সেটা তড়িৎ ক্ষেত্রের দিকের অপোজিটে প্রয়োগ করবে, অর্থাৎ উপরের দিকে। তার মানে আমার অ্যান্সারটা কি হবে, এই যে এই ইলেকট্রনের উপর বলটা কোন দিকে কাজ করবে? ধনাত্মক ওয়াইয়ের দিকে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা অঙ্ক করার সময় এগুলো কাজে লাগবে। অর্থাৎ আমি যদি একটা গাণিতিক রূপ লিখি, দেখো একটা গাণিতিক রূপ লেখা যেতেই পারে, তো অসুবিধা কিছু নেই। হ্যাঁ দেখো এরকম ভাবে এফ ভেক্টর ইকুয়ালস টু, আমি ধরো কিউ ই ভেক্টর দিলাম। এবার যদি যদি কিউটা প্লাস হয়, তাহলে এর মানেটা কি বোঝাবে যে এফ আর ই একই দিকে থাকবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বল একই দিকে। কিন্তু কিউটা যদি মাইনাস হয়, মানেটা কি বোঝাবে যে আধান আর তড়িৎ ক্ষেত্র বিপরীত দিকে থাকবে। মানে সরি আধান বলছে, তড়িৎ বল মানে এফ আর ই এর বিপরীত দিকে থাকবে। যেমন এই ছবিটাতে দেখো ইলেকট্রন ঋণাত্মক, ওই জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে নেগেটিভ ওয়াই, কিন্তু তড়িৎ বল ইলেকট্রনের উপর দেখো উপরের দিকে প্লাস ওয়াই। এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এটাকে লিখে নাও। আচ্ছা, হ্যাঁ তাহলে কি কি পড়ালাম সেগুলো আলোচনা করি। প্রথমে আলোচনা হলো তড়িৎ ক্ষেত্র কি, তারপর আলোচনা হলো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কি, বিশেষ করে বিন্দু আধান ওই যে বড় কিউটার জন্য কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। তারপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক মাত্রা, তড়িৎ বল মানে এফ, ওর সাথে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর সম্পর্ক কি সেটা দেখলাম। আর এটার উপর বেস করে কিছু অঙ্ক করলি, তারপর আমরা তড়িৎ বলরেখা জিনিসটা দেখব। আজকে আরো দুটো জিনিস আরো বলার আছে, একটা ওই পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে তড়িৎ ভেদ্যতা বলেছিলাম, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে বলিনি, সেটা আজকে একটু বলবো। আর সময় হলে দেখি আদান বন্টন নিয়ে একটু আলোচনা করবো আজকে। দেখো একটা কোশ্চেন আর কিছু কোশ্চেন করে দেখো যা শিখলাম। উপরিপাতের নীতির উপর বেস করা, আমি আগের ভিডিওতে ট্রাইঙ্গেল দিয়ে একটা কোশ্চেন করেছিলাম, মাথাতে তখন ট্রাইঙ্গেলের কোশ্চেন আসছিল। এখন আমার মাথায় আসছে একটা স্কোয়ারের কোশ্চেন, স্কোয়ার দিয়ে। তো একটা বড় ক্ষেত্র দিয়ে একটা কোশ্চেন মাথায় আসলো, এটা করা যাবে। তো আমি একটা বড় ক্ষেত্র নিলাম, আবার কি বলবো, অঙ্কটাকে সোজা ক্যালকুলেশন করার জন্য আমি সবগুলো এক করে দেবো। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো 1 মিটার, বড় ক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এর চারটি কর্নারে, চারটি শীর্ষবিন্দুতে, ঠিক আছে, আধান আছে কি কি দেখি। ধরো এখানে আধান আছে Q1, সেটা ধরো হচ্ছে 1 কুলম্ব। এখানে আধান আছে Q2, এটা ধরো 1 কুলম্ব। এখানে আধান আছে, আচ্ছা উপরেরটা Q2, সিকোয়েন্স মেনটেন হবে, এটাকে Q3 করে দেবো, Q3। আচ্ছা এটা হচ্ছে Q2, এটা হচ্ছে 2 কুলম্ব। আর এখানে হচ্ছে Q4, এটাও 2 কুলম্ব। আমি চাইলে কোনো, আমি নেগেটিভ তো দেখিয়ে দিব, আগে সবগুলো প্লাস, হ্যাঁ এগুলো সব প্লাস, যখন আমি কিছু মানে সামনে কোনো চিহ্ন দিই মানে সব এগুলো প্লাস আধান। এবার এইখান থেকে না দুটো কোশ্চেন হতে পারে। এক কোশ্চেন হতে পারে যে এর একদম কেন্দ্রে, কেন্দ্র মানে কি বুঝবো, কেন্দ্র মানে বুঝবো
যেখানে কর্ণগুলো ছেদ করবে, ধরো আমি এটা নাম দিলাম এ বিন্দু, এই এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো বললে কি হবে, এটা একটা কোশ্চেন হতে পারে। বা এটা তো করতে পারতো যে এই Q3 আধানের উপর তড়িৎ ক্ষেত্র মানে এই Q3 আধানটা যেখানে আছে এখানে তড়িৎ ক্ষেত্র পাবো বললে কত হবে, এটা কোশ্চেন করতে পারতো। তো আগে প্রথমটা আলোচনা হোক, কোশ্চেন নাম্বার 1, যে কেন্দ্রে, বর্গক্ষেত্রের কেন্দ্রে, এক সেকেন্ড, হ্যাঁ ঠিকঠাক চলছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে অর্থাৎ এ বিন্দুতে, আমি এ বিন্দু নাম দিয়েছি, এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। দেখো এই কোশ্চেনটাকে আলোচনা করো। এবার ভালো করে লক্ষ্য কর, একটা একটা করে ভালো করে ধীরে সুস্থে ভাব। হ্যাঁ, আগে দেখো আধানগুলো 4টি কর্নার আছে, ভালো কথা। এবার এই এই গ্যাপগুলো দেখো, মানে তুমি যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বের করবে, মানে এই বিন্দুতে আধান থেকে সেই বিন্দুটা দূরত্ব কত, আমি ধরলাম এটা আর, এই দূরত্বটা আর। এবার যেহেতু এটা একটা বর্গক্ষেত্রের কেন্দ্র, তাহলে প্রত্যেকটা আধান থেকে এই কেন্দ্রের দূরত্ব সেম হবে, প্রত্যেকটাই আর হবে সেম, বর্গক্ষেত্র যেহেতু, এটাও আর, এটাও আর, এটাও আর, এটাও আর, সবই সেম হবে। এবার একটা কিছু লক্ষ্য করো, এখানে 1 কুলম, এখানেও 1 কুলম। এবার ওই দিকের ব্যাপারটা কাজে লাগবে, যেটা আমি তখন বলছিলাম প্লাসের জন্য বাইরের দিকে যায়, মাইনাসের জন্য আধানের দিকে আসে, সেটা কাজে লাগবে। দেখো উপরের যে প্লাস আধান, এই যে +1, সেই আধানের জন্য এ বিন্দুতে, ঠিক আছে, হ্যাঁ, উপরের +1-এর জন্য দেখো এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রটা এদিকে যাবে। কেন আমি হঠাৎ করে এই দিকে নিয়ে নিলাম, কারণ তড়িৎ ক্ষেত্র আধান থেকে যে বিন্দুটা নিচ্ছ সেই সংযোগকারী রেখা বরাবর তড়িৎ ক্ষেত্র হয়। এবার যেহেতু প্লাস আধান, ওই জন্য দেখো এটা বাইরের দিকে যাচ্ছে তড়িৎ ক্ষেত্র। যদি এটা মাইনাস হতো, এটা -1 হতো, তাহলে আমি তড়িৎ ক্ষেত্র এদিকে দিত, উপরের দিকে দিত। আচ্ছা ওটা গেল, এবার এটাকে দেখো তো, এই যে নিচে, নিচের আধানটা কত, 1, দূরত্বটা কত এখানে আর, উপর আধানটা কত ছিল 1, দূরত্ব কি আর, অর্থাৎ উপরে আধান এবং এই কর্নারে আধান সেম, দূরত্বও সেম। তাহলে উপরে আধানের জন্য এখানে যত তড়িৎ ক্ষেত্র পাবো, নিচের আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র ততটাই পাবো। অর্থাৎ নিচের এই 1-এর জন্য, এই 1 আধান 1 কুলমের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ততটাই পাবো, কিন্তু সেটা পাবো এইভাবে উপরের দিকে, এইভাবে। তাহলে এবার সেকালে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, তাহলে এই বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রের মানটা কত, ই, এটাও ই, মান সমান উল্টা দিকে, তাহলে এই বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কাদের জন্য, আমি এই দুটার জন্য বলছি, এখন এই দুটো বাকি আছে। তাহলে এই বিন্দুতে আপাতত আমি এই দুটার জন্য 0 পেলাম, এই দুটো আধানের জন্য 0 পেলাম, কেন, কারণ ক্যান্সেল করে দিল, এটা সমান এবং বিপরীত দিকে। তাহলে এটা এটা হ্যাঁ, এটা গেল কনসেপ্ট। এটা এটা দেখো উপরের, দেখো এখানে 2 কুলম, মানে +2, তাহলে +2 এর জন্য, ঠিক আছে, +2 এর জন্য, হ্যাঁ এই +2 এর জন্য এই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো কোন দিকে, এইদিকে। কেন নিচের দিকে, কারণ প্লাস আছে, প্লাস হলে তড়িৎ ক্ষেত্র কি হয়, ঠেলে দেয়, মানে বাইরের দিকে যায়, বাইরের দিকে যাচ্ছে প্লাসের জন্য। তাহলে দেখো এই যে এই বিন্দুতে এই আধানটার জন্য তড়িৎ ক্ষেত্র নিচের দিকে, সেম ভাবে এই যে নিচের যে +2, সেটার জন্য এই বিন্দু তড়িৎ ক্ষেত্র কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। আবার এখানেও তাই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মানগুলো কি হচ্ছে, সেম হচ্ছে। আমি চাইলে এটাকে একটু ই ড্যাশ নাম দিতে পারি, এটাও ই ড্যাশ, এটাও ই ড্যাশ। তো এই দুটো ই ড্যাশ হচ্ছে সেম এবং বিপরীত দিকে, ওই জন্য এই বিন্দুতে এরাও ক্যান্সেল করবে একে অপরকে, তাহলে এই বিন্দুতে এদের জন্য তড়িৎ ক্ষেত্র পাবো কত, 0। দেখবো অপশন এরকম অনেক অপশনে অনেক কিছু দিবে, কোথাও দিবে 1/4πε0, এরকম দিল, ধরো 2 কিছু নাম্বার টাম্বার দিয়ে দিল, তো ওরকম নাম্বার থাকবে, কিন্তু তবে একটা অপশন 0 থাকবে, সে অ্যান্সার হবে কি, ওই 0টাই অ্যান্সার হবে। ঠিক আছে, এটাকে দেখো, তাহলে কনক্লুশনটা কি দাঁড়ালো, মানে জিনিসটা দাঁড়ালোটা কি, কনসেপ্টটা এরকম দাঁড়ালো যে একটা বিন্দু আছে, এদিকে একটা আধান আছে ধরো কিউ, এই দূরত্বটা ধরো আমি এ ধরলাম, তাহলে এই আধানটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র যদি এই ডিরেকশন ই হয়, আবার যদি ঠিক ততটাই দূরে ধরো এখানে একটা আধান আছে কিউ, এই দূরত্বটাও এ, তাহলে এটার জন্য এই বিন্দুতে, এখানে এই যে এই বিন্দুটা মাঝখানে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিকে যাবে, এদিকেই যাবে, সেটা হবে ই। তাহলে কিউবের জন্য
এই ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ই, সেটা যাচ্ছে আধান থেকে বাইরের দিকে। আবার আবার যদি এখানেও একটা আধান কিউ থাকে, দেখো দুটো আধান সেম, ব্যবধানটাও সেম, তাহলে এই সেকেন্ড কিউটার জন্য এই মাঝখানে যে আমি ও বিন্দু নাম দিয়েছি এরকম তড়িৎ ক্ষেত্র যাবে এইদিকে। তাহলে এই দুটো তড়িৎ ক্ষেত্র একে অপরকে ক্যান্সেল করলো, ফলে এখানকার লব্ধি তড়িৎ ক্ষেত্র সেটা হয়ে গেল জিরো। লব্ধি তড়িৎ ক্ষেত্র জিরো। এই জিনিসটাই উপরের এই ছবিতে আমি কাজে লাগালাম। এটা গেল একটা টাইপের কোশ্চেন। একটা অন্য টাইপের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। এবার ওই যে সেকেন্ড একটা কোশ্চেন তখন বলছিলাম, ওটাকে নিয়ে একটু আলোচনা করি। ধরো তোমাকে এরকম কোশ্চেন দিল, এই কর্নারে ধরো এখানে আধান আছে 1 কুলম, আর তারপর ধরো হচ্ছে চারটা কর্নারে চারটে আধান দিয়ে দাও, বাহুর দৈর্ঘ্য 1 মিটার নিয়ে নাও, এগুলো সব 1 মিটার করে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এখানে আধান আছে ধরো 2 কুলম, এখানে আধান আছে আবার 1 কুলম, এটাকে -1 করি একটু অন্য আনার জন্য, আর এখানে আধান আছে ধরো বললো 3 কুলম। তোমাকে বললো যে 3 কুলম আধানটা যেখানে আছে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করবো, তার একটা নাম দিলে ভালো হয়, এ বি সি ডি। কোশ্চেন হচ্ছে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা হয়ে গেল। এবারে দেখো এটা সলিউশনটা করি, সহজ আছে, কঠিন কিছু নেই। এই কি হলো, এটা স্কোয়ার তো শেপ হয়। এই কি হলো, হাই বাবা, হ্যাঁ এই তো ভালো চলে। হ্যাঁ এই তো, না হলে স্কোয়ার, পারফেক্ট। আচ্ছা এবার দেখো, তাহলে এখানে আছে 2 কুলম, এখানে আছে 1 কুলম, এখানে 3 কুলম, আর এখানে হচ্ছে মাইনাস। এইবার কোশ্চেনটাতে বলা আছে যে এইখানে তড়িৎক্ষেত্র প্রাবল্য কত। এবার কথাটা হচ্ছে দেখো, একটা একটা করে ভাবো, হ্যাঁ, একবারে সবগুলো ভাবার কিছু না। প্রথমে এই 1 কুলমটা ভাবো, এটা প্লাস, এই বাহুটা দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এই যে উপরের 1 কুলম, এই 1 কুলমের জন্য কত দূরে তড়িৎক্ষেত্র প্রাবল্য চেয়েছে, 1 মিটার দূরে, 1 মিটার দূরে তড়িৎক্ষেত্র প্রাবল্য চেয়েছে। ঠিক আছে, তাহলে এই 1 এর জন্য ধরো এখানে যে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা পাবো সেটা কোন দিকে পাবো, সেটা পাবো বাইরের দিকে। বাইরে মানে হচ্ছে আধান থেকে বাইরের দিকে। দেখো আধানটা এখানে আছে, এখানে 1 কুলম আছে, তো সেটার জন্য তড়িৎক্ষেত্র প্রাবল্য কোন দিকে যাচ্ছে, যে বাইরের দিকে, এবং সেটার নাম দাও তুমি ই ড্যাশ বা E1 নাম দাও। আচ্ছা এবার হচ্ছে এই কোণার আধানটা আসো, যেটা 2 কুলম। এই 2 কুলম আধানটা থেকে, এই 2 কুলম আধান থেকে এই 3 কুলমের দূরত্বটা কি, কর্ণ বরাবর দূরত্ব হবে, এই দূরত্বটা কাজে লাগবে। এবার কথাটা হচ্ছে যে এই 2 কুলমের জন্য এই 3 কুলমের এখানে যে তড়িৎক্ষেত্র প্রাবল্য হবে সেটা কোন দিকে যাবে, সেটা যাবে হচ্ছে বাইরের দিকে, সেটাকে নিলাম E2, বাকি থাকলো -1। এবার দেখো এই -1 এর জন্য কি হবে, -1 কুলমের জন্য, ঠিক আছে, এই যে 3 কুলম যেখানে আছে এখানে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে আসবে, এইদিকে আসবে। কেন এবার এইদিকে নিলাম হঠাৎ করে, কারণ শিখালামটা কি, মাইনাস আধান হলে এই বিন্দুতে যেখানে 3 কুলম আছে এই বিন্দুতে তড়িৎক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে, আধানের দিকে আসবে। তো এটাকে নাম দিলাম হচ্ছে আমি E3। এবার তোমাদেরকে এদের লব্ধি বের করতে হবে। এবার এদের লব্ধিটা বের করবে কিভাবে, তো এদের লব্ধি বের করার জন্য তোমাকে অ্যাঙ্গেলগুলো জানতে হবে। যদি ঠিকঠাক অ্যাঙ্গেলগুলো বের করতে পারো তবেই হবে। দেখো আমি লব্ধিটা দেখিয়ে দিচ্ছি কতটা কি করা যায়, কিন্তু আগে দিকগুলোকে উড়তে দাও, হয়তো পরীক্ষায় আরো সহজভাবে দিলে, কিন্তু দিকগুলো বোঝো। মাইনাসের জন্য যেটা হচ্ছে সি বিন্দু নাম, এই যে সি বিন্দুটা নাম, এখানে তড়িৎক্ষেত্র কোন দিকে আসছে, আধানের দিকে যাচ্ছে। এই প্লাসগুলোর জন্য দেখো +2 এর জন্য তড়িৎক্ষেত্র কোন দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে। আর এই 1 এর জন্য বাড়ির দিকে যাচ্ছে। কোথায় কোথায়, এখানে তড়িৎক্ষেত্র বের করছে, মাথা রাখবে এখানে।
তাহলে আর একটা জিনিস মাথায় রাখো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যখন বের করব, এই 3 কুলম কোনো কাজে লাগছে না আমাদের, কারণ 3 কুলমটা যে বিন্দুতে আছে ওখানেই তড়িৎ ক্ষেত্র চেয়েছে, তাহলে ওটা কোনো কাজে লাগবে না আমার, বাকিগুলো জিনিস সব করতে হবে। তো এবার ফার্স্টে E1 E2 এগুলো বের করি। দেখো E1টা ফার্স্টে বের করি। E1টা হচ্ছে এই আধানটার জন্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করার ফর্মুলা কি? ফর্মুলাটাকে একটু লিখে নিই, কে কিউ বাই আর স্কোয়ার, এটা আমরা ফর্মুলা শিখছি। তাহলে কে কত, কেটাকে কে রাখা আপাতত, কিউ এর মান কত 1, আর এই দূরত্ব কত 1, আমি যেহেতু বাহুর দৈর্ঘ্য 1 মিটার করেই নিয়েছি, তাহলে কে আসলো। E2 কত হবে, E2 কার জন্য, E2 হচ্ছে 2 কুলমের জন্য, তাহলে কে ইন্টু 2 বাই, এবার কর্ণ দেখো, এই যে 2 কুলম থেকে এই যে 3 কুলমের মধ্যে যে এই দূরত্বটা, এটা কর্ণ, আর হচ্ছে যে কোনো বর্গক্ষেত্রের কর্ণ কি হয়, √2 ইন্টু বাহু। এবার এখানে তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1 মিটার, বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে এই কর্ণটা কত হবে, √2 হবে। তাহলে √2 তার আবার স্কোয়ার হয়ে গেল, মানে কি কে আসলো। E3টা দেখো কত হচ্ছে, E3 কে ইন্টু 1 বাই 1 স্কোয়ার, মানে কে আসলো। আচ্ছা এটা এবার বোঝো, E3 যখন বের করছে তখন তো আধানটা কি আছে, -1, তাহলে হিসেবে মতো আমার এখানে -1 দেওয়া উচিত, আধান যেহেতু -1, কিন্তু আমি দিব না। কেন দিব না, কারণ আমি অলরেডি আধানটার জন্য, মাইনাসের জন্য তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে সেটা আমি দেখিয়ে দিয়ে ক্যালকুলেশন করছি, যে E3টা এদিকে হচ্ছে, ওই জন্য মাইনাসটার জন্য যে দিকটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক, সেটাকে ওখানে উল্লেখ করে দিয়ে ক্যালকুলেশন করছি, ওই জন্য ওখানে মাইনাস দেওয়ার তোমার দরকার নেই, তুমি শুধু আধানের মানটা বসাবে। এবার হচ্ছে এদের লব্ধি বের করতে হবে। যদি আমরা ভেক্টর যেটা বীজগণিত সেটা দিয়েই করব, আর আই ক্যাপ জে ক্যাপ এগুলো দিয়েও করা যেতে পারে, কারণ এখানে হচ্ছে এক্স ওয়াই অক্ষ ধরে নিয়ে করা যেতে পারে কাজ। প্রথমে এমনি ওয়েতে লব্ধিটা করো। প্রথমে তোমরা কাজ করো, একটা জিনিস লক্ষ্য করো তোমরা ভালো করে, E1 E2 E3 সবগুলোরই মান দেখো সেম আছে, সেম মান। তাহলে এই যে E3, দাঁড়াও একটু অন্য কালার নেই, দেখো E3 আর E1 এদের লব্ধিটা, যেহেতু এদের মানগুলো সেম, ওই জন্য এদের লব্ধিটা এদের মাঝখান বরাবর যাবে, অর্থাৎ মাঝখান মানে কি, এই কোণটা হবে 45, আর এই কোণটা তো আগে থেকে 45 আছে। কেন 45, কারণ একটা বড় ক্ষেত্রে কর্ণ এখানে কত কোণ করে, এই কোণগুলো কত হয়, 45 ডিগ্রি করে হয়, তাহলে এই কোণটা কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে আমি ধরো E1 আর E3 এর পরিবর্তে আমি E ড্যাশ পেলাম। এবার এই যে E ড্যাশ আর এই যে E2 এদের মধ্যবর্তী কোণ আবার কত হবে, 90 হবে, কারণ এখানে 45, এখানে 45, 90 হবে। ফার্স্টে তুমি E ড্যাশটাকে বের করো, E ড্যাশটা বের করলে তোমার কাজ হয়ে যাবে। দেখো এক্সামে এত লেন্দি কোশ্চেন থাকবে না, প্লাস ডেটাগুলো আরও ঠিকঠাক সাজানো থাকবে, ওরা সেই হিসাব মতো ডেটা দিবে সব কিছু। আমি তো আমার মাথা থেকে যা ডেটা আসছে আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে অঙ্ক করছি একটা। তাহলে ই ড্যাশটা বের করি, দেখো ই ড্যাশ ইকোয়াস টু হবে, অন্য টেকনিকও সমাধান করা যেতে পারে এগুলো, আমি তোমাদের একটা টেকনিক শেখাচ্ছি, E1 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার হয়ে গেল। এরপরেরটা আমি কেন লিখলাম না, কারণ E1 আর E3 এর মধ্যবর্তী কোণ কত, 90, ওখানে এরপরে থাকবে 2E1 E3 cos 90, ওটা ক্যান্সেল, ঠিক আছে, cos 90 তে 0। তো E1 কত, কে তার স্কোয়ার, E3 ও কত, কে তার স্কোয়ার, তাহলে কি আসবে এখান থেকে, √2k আসবে। এটা হয়ে গেল E ড্যাশ। এবার E ড্যাশ আর E2, দেখো E1 E3 এর পরিবর্তে তো আমি E ড্যাশ পেয়েই গেলাম, এবার আমাকে E ড্যাশ আর E2 নিয়ে ভাবতে হবে। ও E ড্যাশ আর E2 এর মধ্যবর্তী কোণ 90 হচ্ছে, তাহলে এদের লব্ধি যেটা সেটা ফাইনাল অ্যান্সার, মানে আমি এখানে রেখে দিলাম E ফাইনাল, সেটা কি হবে, সেটা হবে E ড্যাশ তার স্কোয়ার, E2 তার স্কোয়ার। এবার E ড্যাশের মান কত বেরিয়েছে, দেখো E ড্যাশের মান কত বেরিয়েছে, E ড্যাশ হচ্ছে √2k দাঁড়িয়েছে, হ্যাঁ √2k, তাহলে এর স্কোয়ার হবে, স্কোয়ার কি হবে 2, এদিকে কে স্কোয়ার, ওদিকে কে স্কোয়ার, তাহলে ফাইনাল অ্যান্সার কি আসবে, √3k, হয়ে গেল অ্যান্সার। খুবই সুন্দর। এটা হচ্ছে ওই যে সি বিন্দু, সেখানে হচ্ছে মোট তড়িৎ ক্ষেত্র পাবলে পেয়ে গেলাম। তো এরকম অঙ্ক থাকতে পারে, হ্যাঁ এটা এত লেন্দি নাও থাকতে পারে, কিন্তু আমি দেখিয়ে দিই। ঠিক আছে, এটা কমপ্লিট করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যে যত কোশ্চেন করবে তার পরীক্ষা তত নাম্বার। ও দেখা গেলো মুখস্থ করা শুরু করলে অনেকে, যে স্যার আমি 9-এ 10-এ অঙ্ক 100 পাইছি, কিভাবে, অনেক কিছু আমি মুখস্থ করে কাজ চালিয়ে দিয়েছি, কারণ তখন কম ছিল ওরকম, তাই তো। বুঝে বুঝে প্র্যাকটিস করো, আর আমি বলেছিলাম যে পড়ার সময় কীভাবে পড়বে,
যে পরের নিয়মটা করবে যে ফিজিক্স বলো বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট বলো, কেন কেন হচ্ছে এই উত্তরগুলো একটু নিয়ে আসো নিজের মধ্যে। তাহলে জিনিসগুলো নিজে ব্রেন নিজেই তখন ক্যাপচার করা শুরু করবে যে কেন হচ্ছে। ঠিক আছে, কি বলছি, যে প্রত্যেকটা পড়ার সময় প্রত্যেকটা কিছু স্টেপ যখন করছো বা বইতে যে লেখা আছে, এই ধরনের আমি বোর্ডে লিখলাম বা বইতে লেখা আছে, তার মানে এটা ঠিক, 100% ঠিক। স্যার যখন বলছে বা বইতে লেখা আছে মানে তো এটা ঠিকই হবে। ওরকম এক্সেপ্ট করা বন্ধ করো, আর কাজ করো যে যখন পড়বে যে কেন হচ্ছে, কেন হচ্ছে এগুলো মাথার মধ্যে নিয়ে আসো। কেন আমি এই স্টেপটা করবো, কেন এটা আসলে, এগুলো ভাবো। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের করাবো তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কনসেপ্ট থেকেও কোশ্চিন থাকে। ঠিক আছে, আমাদের কনসেপ্ট আজকে হবে এখন তড়িৎ বলরেখা। আমরা একে বলি ইলেকট্রিক ফিল্ড লাইন। এটা গুরুত্ব আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন। দেখো ব্যাপারটা এরকম, একটু আগে যে আমরা শিখলাম, এই যে জিনিসটা যে শিখলাম, ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার, এটা আমি কি শিখলাম, যে একটা যদি বিন্দু আধান কিউ থাকে, সেই বিন্দু আধান থেকে আর দূরত্বে, ঠিক এই এই একটা বিন্দু নাম দিলাম এই আর দূরত্বে এই বিন্দুতে এখানে তড়িৎ ক্ষেত্র কত হবে, এটা আমি জানতে পারলাম। সেটা হচ্ছে এই যে এই মানটা হবে যে কে কিউ বাই আর স্কোয়ার হবে। তো এটা কি হলো, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হলো, ম্যাথমেটিক্যালি হলো। কিন্তু আমরা যদি তড়িৎ ক্ষেত্রকে এখন কোনো চিত্রের মাধ্যমে বা কোনো ছবির মাধ্যমে বোঝাতে চাই, তখন কিন্তু আমাকে তড়িৎ বলরেখার কনসেপ্টটা নিতে হবে। ওখানকার কনসেপ্ট এরকম বলা আছে, আস্তে আস্তে বুঝবে, শুনতে থাকো। দেখো এখানে একটা প্লাস আধান আছে, এখানে একটা মাইনাস আধান আছে। তাহলে প্লাস আধান আছে মানে কথাটা মানে কি, এর আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র। মাইনাস মানে কি, এরও আশপাশে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে এই যে আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র অঞ্চল তৈরি হচ্ছে, সেই অঞ্চলটাকে এখন আমরা ছবির মাধ্যমে বা জ্যামিতিক ওয়েতে বা কোনো চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য আমরা কিছুখানে একটা কাল্পনিক রেখা নিব। সেই কাল্পনিক রেখাগুলোকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বলরেখা। এবার কথাটা হচ্ছে, দাঁড়াও হুটহাট করে কাল্পনিক রেখা আঁকাই দিব না, একবার দেখো একটা জিনিস বোঝো আগে। ধরো এখানে একটা ছোট কিউ আধান আছে, মানে আধানের মানটা কম। তাহলে এই যে প্লাসটা আছে, এই ছোট প্লাসকে, এই ছোট প্লাসকে ঠেলছে এদিকে, যেহেতু ওদিকে যা ঠেললো, বল দিচ্ছে, ঠেলছে। আবার এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আবার কি করবে, এই এটাকে আকর্ষণ করে এদিকে নিয়ে আসবে, যে তুই এদিকে আয়, টানছে। এবার যখন একটা বস্তুর উপর বা একটা আধানের উপর দুটো বল কাজ করে, তখন আধানটা কিন্তু এই দুটো বল বরাবর যাবে না, এই দুটো বলের যে লব্ধি সেই বরাবর যাবে। যেমন লব্ধি মানে কি, যেমন দেখো এই জিনিসটা দেখো, ধরো একটা ব্লক নিলাম, 100 নিউটন কাজ করছে ডান দিকে, আর বাঁ দিকে কাজ করছে 60 নিউটন। এরপর লব্ধি বল কত, 40 নিউটন, কিন্তু বস্তুটা আলটিমেটলি যাবে কোন দিকে, যেদিকে 100 নিউটন ওদিকে যাবে, লব্ধি বরাবর যাবে। তো ওরকম কনসেপ্ট এখানে। তাহলে এই যে কিউ, যেটা কিউ আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এখন এদিকে ট্রাভেল করবে, এই বরাবর যাবে। ধরো লব্ধি বলটা এদিকে, একটা আইডিয়াতে নিলাম, এদিকে আধানটা এদিকে যাচ্ছে। এবার ধরো আধানটা এখান থেকে যেতে যেতে, এইবারও যেতে যেতে ধরো এখানে পৌঁছে গেল, এইখানে আধানটা চলে আসলো। এখন এই যে প্লাস কিউটা আছে, মানে সরি বড় প্লাসটা যেটা আধানটা আছে প্লাসটা, এই প্লাস ছোট কিউকে এখন কি এদিকে ঠেলছে, আবার এ আবার এদিকে টানছে। এখন লব্ধি বলটা ধরো এদিকে, তা আধানটা আবার হচ্ছে একটু পরে ধরো এখানে চলে আসলো, কালার চেঞ্জ, হ্যাপি হোলি, কালার চেঞ্জ। আচ্ছা তাহলে এখানে আসলো কিউটা। এবার হচ্ছে এই প্লাসটা আবার এই কিউটাকে ধরো এদিকে ঠেলছে, আর এই মাইনাসটা এদিকে টানছে। ফলে এখন এই কিউটা লব্ধি বরাবর ধরো এদিকে যেতে শুরু করলো, এদিকে যেতে শুরু করলো। তাহলে একটা লক্ষ্য করো, এই যেটা ছোট কিউ সেটা কিন্তু মানে একটা সোজা পথে যেতে পারছে না। কেন যেতে পারছে না, কারণ একদিকে প্লাস ঠেলছে আর একদিকে মাইনাস টানছে। ফলে সেই সেই যে ছোট কিউটা, সেই ছোট কিউটা একটা বক্র পথ অনুসরণ করছে। সেটা কিরকম, কি কালার নেই, দেখো এরকম ভাবে ও একটা যাত্রা শুরু করে, দেখো ও একটা এরকম বক্রপথ ফলো করা শুরু করছে, এরকম একটা বক্রপথ ফলো করা শুরু করেছে। এই যে বক্রপথ, মানে সোজা পথ হতে পারে, হ্যাঁ সোজা পথ হতে পারে, কিন্তু আমি দেখাচ্ছি জিনিসটা এইভাবে যে একটা এই প্লাস আর মাইনাস এই যে অঞ্চলটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, তার মধ্যে যখন একটা ছোট কিউকে ছেড়ে দেওয়া হলো, তখন ছোট কিউটা দেখো একটা রাস্তা ফলো করে সে মাইনাসের দিকে যাচ্ছে। তাহলে যে রাস্তাটা ফলো করে মাইনাসের দিকে যাচ্ছে, এই রাস্তাটাকে বলা হয়েছে তড়িৎ বলরেখা। এবার রাস্তাটাকে তো ওখানে আর দেখা যাবে না যে হ্যাঁ এখানে পিচ দিয়ে একটা রাস্তা বানাচ্ছে, দেখা যাবে না, ওই জন্য ওকে কাল্পনিক বলা আছে। কিন্তু
এই রেখাগুলোকে, যেটা আমি নীল রং দিয়ে করেছি, এই যে নীল আকাশি রং দিয়ে যেটা করেছি, এই রেখাটাকে বলবো হচ্ছে আমরা গিয়ে বলরেখা। তাহলে বলরেখা কনসেপ্টটা কি হবে, যে বলরেখা প্রথমত তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আর ডিটেলসে দেখবো কিভাবে বোঝানোর জন্য। এবং তড়িৎ বলরেখা কাল্পনিক রেখা, এবং এই তড়িৎ বলরেখা প্লাস আধান থেকে শুরু হয় মাইনাসে গিয়ে শেষ হয়। অর্থাৎ এই জিনিসটাকে দেখো, আমরা এইভাবে কনসেপ্টটা নিই, ধরো এটা প্লাস আধান, এটা মাইনাস আধান। তড়িৎ বলরেখা প্লাস থেকে শুরু হয়ে দেখো মাইনাসে গিয়ে শেষ হলো, এবং অ্যারোটা দেখো আমি কোন দিকে নিয়েছি, প্লাস থেকে মাইনাসের দিকে। ঠিক দেখো এইভাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ, ছবি আঁকানোর সময় অবশ্যই তোমাদের এমসিকিউ তো ছবি তো আঁকাতে হবে না, কিন্তু একটু লজিক মাথায় রাখতে হবে যে এই তড়িৎ বলরেখাগুলো যখন কোনো তল থেকে নির্গত হবে তখন তার তলের সঙ্গে যেন 90 ডিগ্রি কোণ করে থাকে। হয়তো আমরা কোনো জায়গায় একটু পারফেক্ট 90 না হতে হয় পারে, কিন্তু তোমরা মাথায় রাখো। এই দেখো আমি চাইলে আরো বলরেখা আঁকানো যাবে, হ্যাঁ, বইতে দেখুন ঘিচিমিচি করে আরো অনেক এরকম বলরেখা দিয়েছে। আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আমি ছবিটা আঁকাচ্ছি আমাদের। এই দেখো ভালো করে, তড়িৎ বলরেখা যে এগুলো বলরেখা, মানে কথাটা মানে কি, আমি যদি এখানে একটা প্লাস কিউ আধানকে ছেড়ে দেই, তাহলে এই ছোট কিউ আধানটা এই সোজা পথে যাবে। যদি এখানে ছেড়ে দাও তাহলে সে এই বক্র পথটা ফলো করে মাইনাসের দিকে পৌঁছাবে। তার মানে কি, এগুলো রাস্তা, কার চলাচলের রাস্তা, ছোট কিউটা চলাচলের রাস্তা। এবং এই রেখাগুলোকে বলে তড়িৎ বলরেখা। এবং এর গুরুত্ব কি, এই গুরুত্বগুলো আসবো, কিন্তু এটা গেলো তড়িৎ বলরেখা কনসেপ্ট। তাহলে তড়িৎ বলরেখাকে একটা কনক্লুশন লাইন বলে দিই, তড়িৎ বলরেখা হলো কাল্পনিক রেখা যা প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হয়, এবং তড়িৎ বলরেখা তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে একটা জ্যামিতিক উপায় বা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়। এবং তড়িৎ বলরেখা হচ্ছে যে ডেফিনেশন, যদি প্রপারলি বইতে ডেফিনেশন দেখো, বইতে এভাবে লেখা আছে যে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে আধানটি যে পথ অনুসরণ করে চলে বা যে পথ অনুসরণ করে প্লাস থেকে মাইনাসের দিকে যায় সেই পথটাকে বলা হবে তড়িৎ বলরেখা। বইতে এরকম ডেফিনেশন পাবে, কিন্তু আমি তোমাদের কনসেপ্টটা বললাম। এবার আমরা কিছু বৈশিষ্ট্য দেবো, বৈশিষ্ট্যগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য, একটা তো বললাম যে প্লাস থেকে শুরু হবে, প্লাস থেকে শুরু ও মাইনাসে গিয়ে শেষ, সেটা আমি বললাম। এবার যদি এরকম কেউ আমাকে কোশ্চেন করে, স্যার প্লাস তো আছে পাশে তো কোনো মাইনাস নেই, এবার কি হবে? আরে তাহলে তড়িৎ বলরেখা চলতেই থাকবে এইভাবে, এইভাবে অসীম অবধি চলে যাবে। মানে এরকম আমি দিলাম অসীম অবধি চলে যাবে চারিদিকে, হ্যাঁ চারিদিকে, এরকম চারিদিকে হবে, অসীম অবধি চলে যাবে। যে বইগুলো কিনছো বইগুলো একটু খুলে টুলে দেখো, দেখবে বইটার উপর যখন হাতটা রাখবে, যারা একটু পড়াশোনা কম করো, দেখবা এতটাই বালি উড়বে, ধুলা উড়বে যে সাইক্লোন ঝড় হয়ে যাবে ওখানে, ওই ঝড়ে উড়ে চলে যাবা। এই কালার, হ্যাঁ কালার, ঠিক আছে। হ্যাঁ ধরো এবার এখানে মাইনাস আছে, মাইনাস আধান, তো মাইনাসের ক্ষেত্রেও যদি এর আশপাশে কোনো প্লাস আধান যদি না থাকে, তাহলেও তড়িৎ বলরেখাগুলো অসীম থেকে আসছে এইভাবে আমরা অনুভব করবো, বা আমরা এইভাবে ড্র করবো যে অসীম থেকে আসছে। ঠিক আছে, অসীম থেকে আসছে। আচ্ছা সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কোনো তড়িৎ বলরেখা, মানে ধরো এটা একটা তড়িৎ বলরেখা। দেখো এখন তোমাকে একটু বুঝতে হবে, মানে এরকম দিলাম মানে কি, তার মানে ভেবে নিতে ও অ্যারোটা ওদিকে আছে, তার মানে এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে, এইভাবে নিজেকে ওটা বুঝে নিতে হবে। এবার ধরো তড়িৎ বলরেখার উপর কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে ঠিক এই জায়গাতে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোথায় হবে? এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক হবে স্পর্শক বরাবর। কিন্তু আমি স্পর্শক এখন আমি এদিকেও আঁকাতে পারবো, স্পর্শক এদিকেও আঁকাতে পারবো, কিন্তু যেটা বলরেখার দিক আছে সেই বরাবর স্পর্শকটা মানে এদিকে যাবে তড়িৎ, তড়িৎ ক্ষেত্রের দিক। যদি কেউ বলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিকে হবে, এদিকে হবে তড়িৎ ক্ষেত্রের দিক। এবার কেউ যদি বললো স্যার এবার আমি সোজা তড়িৎ তড়িৎ বলরেখা আঁকেছি স্ট্রেট, কোনো এরকম হচ্ছে বক্র লাইন না, স্ট্রেট লাইন, তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র দিক কি হবে, সোজা এদিকেই যাবে তড়িৎ ক্ষেত্র। এটা গেলো 2 নম্বর। 3 নম্বর দেখো, মানে এবার বুঝবে গুরুত্বগুলো। 3 নম্বরটা দেখো, ধরো এই একটা জিনিস লক্ষ্য করো, একটা আধান দিয়ে বোঝো, ধরো প্লাস আধান আছে, এই প্লাস আধানের এখান থেকে দেখো তড়িৎ বলরেখাগুলো বেরোচ্ছে, দেখো বেরোচ্ছে। আমি চারিদিকে আঁকানো আমার দরকার নেই, একদিকে আঁকলেই হবে। এবার তুমি এই পোর্শনটাকে লক্ষ্য করো, এই পোর্শনটাতে এইখানে দেখো তড়িৎ বলরেখাগুলো কাছাকাছি আছে, কিন্তু একটু দূরে লক্ষ্য করো, এই জায়গাটাতে তড়িৎ বলরেখাগুলো দূরে দূরে হয়ে গেছে, তার মানে এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, কাছাকাছি আছে।
এখানে তড়িৎ বলরেখার ঘনত্ব কম। যেখানে তড়িৎ বলরেখার ঘনত্ব বেশি, মানে বুঝিনি ভাই, এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে এটা শক্তিশালী, এখানে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র, শক্তিশালী মানে মানটা বেশি। আর এখানে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা হবে দুর্বল, সেটা হবে দুর্বল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বোর্ডে লেখা আসছে কিনা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা এরকম, দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। মানে ধরো এটা একটা তড়িৎ বলরেখা, আমি আগে বোঝানোর জন্য ধরো এরকম ছেদ করে দিলাম, মানে দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে দিয়েছে এখানে। এটা সম্ভব নয়, এটা ক্রস, বলছে এটা সম্ভব নয়। কেন নয় বলছে, লজিক কি, যে যেখানে ছেদ করছে এটা তো একটা বিন্দুতে, ওই একই মুহূর্তে ওই বিন্দুতে দেখো তড়িৎ ক্ষেত্রের দুটো দিক হবে, একটা উপরের দিকেও হচ্ছে আবার একটা নিচের দিকেও হচ্ছে, যেটা সম্ভব নয়। একই মুহূর্তে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতেই তড়িৎ ক্ষেত্রের দুটো দিক হতে পারে। এরকম হতে পারতো যে কোনো একটা মুহূর্তে তড়িৎ ক্ষেত্রের এদিকে আছে, কিছুক্ষণ পর তড়িৎ ক্ষেত্রের ওদিকে হলো, সে কোনো কারণবশত হতে পারে, কিন্তু অ্যাট এ টাইম হবে না। তারপরে দেখো সুষম, 4 হলো 5 নম্বর, সুষম তড়িৎ ক্ষেত্র। এটাকে জেনে রাখো, এটা কারণ এর পরে ক্লাসে এটা ইউজ হবে, সুষম তড়িৎ ক্ষেত্র, এটা জেনে রাখো। দেখো সুষম তড়িৎ ক্ষেত্র কি বলছে, এমন একটা অঞ্চল, আমি তো ওটা বোঝানোর জন্য একটা ধরো এরকম ভাবে একটা বড় ক্ষেত্রের মধ্যে একটা অঞ্চল বানালাম, এমন একটা অঞ্চল যে অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে, যত তুমি বিন্দু কল্পনা করতে পারবে, প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হবে সেম। প্রথম কথা, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান সেম এবং দিকটাও হবে সেম। অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্রটা এরকম ভাবে ডান দিকে যায়, তাহলে দেখো সব ডান দিকে যাবে। তাহলে এই এই অঞ্চলটাকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। এবং সেই সুষম তড়িৎ ক্ষেত্রকে যখন আমরা বলরেখার মাধ্যমে বোঝাবো, তখন আমাদের এরকম আঁকাতে হবে। প্রথমত আঁকাতে হবে সমান দৈর্ঘ্যের বলরেখা, এবং তাদের মধ্যে যে গ্যাপগুলো, ওগুলোকেও সেম সেম রাখতে হবে। দেখো দেখো গ্যাপগুলো দেখো সেম, মানে আমি যদি আরো একটা আঁকাই তাহলে ততটাই ডিস্টেন্স আঁকাতে হবে। দেখো গ্যাপগুলো সেম, দেখো একই দিকে যাচ্ছে, সমান দৈর্ঘ্য এবং সমান্তরাল অবশ্যই, যেহেতু গ্যাপ সেম। তাহলে এটা এরকম তড়িৎ বলরেখা যদি কখনো দেখো, তাহলে বুঝে নিবে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তো এই সব জিনিসগুলো থাকবে। ও একটা কথা, হ্যাঁ 5 নম্বর গেলো, 6 নম্বরটা দেখো, তড়িৎ বলরেখা কোনো পরিবাহীর তলের সাথে সর্বদা লম্বভাবে থাকবে। মানে ধরো এটা আমি একটা গোলক আঁকালাম, মেটাল দিয়ে তৈরি, পরিবাহী বলেছি। এবার এখান থেকে যে তড়িৎ বলরেখাগুলো যাবে, যদি ধরো এটা প্লাস আধান আছে, একটা পরিবাহীর আধান কিন্তু পরিবাহীর ভেতরে থাকে না, পরিবাহীর বাইরের তলে থাকে। ঠিক আছে, ওই জন্য আমি একটা কাজ করি, এই ভেতরের প্লাসটাকে মুছে দিই, আমি এইভাবে প্লাসগুলো দিই, মানে বুঝবে এটা আধানগুলো তার তলে আছে। এই আধানের জন্য যে তড়িৎ বলরেখাগুলো যাবে, দেখো তলের সাথে দেখো লম্বভাবে আঁকাচ্ছি আমি, দেখো কে যদি এইভাবে তড়িৎ বলরেখা আঁকিয়ে দেয় এইভাবে, এখানে যেটা লম্ব হচ্ছে এটা 90 ডিগ্রি কোনো মতেই হচ্ছে না, মানে এটা কাটা, এটা সম্ভব নয়। তো এগুলো বৈশিষ্ট্য কোশ্চেন হতে পারে। যেমন দেখো একটা কোশ্চেন আমি আলোচনা করছি, কোশ্চেন নাম্বার 3 হবে যত সম্ভব। ধরো তোমাকে বললো এটা একটা পরিবাহী, এবার পরিবাহীর বলেছে, এবার তারপর তোমাকে এরকম ছবি দিল, বললো এগুলো তড়িৎ বলরেখা। এই একটা ছবি দিল, এটা তড়িৎ বলরেখা, হ্যাঁ এইভাবে। এই একটা ছবি দিল, আর একটা ছবি, যেহেতু এখনো গাউস পড়াইনি, পরের টাইম বলতে চাই, ধরো এই দুটোই দিল, ধরলে বললো এটা 1 নম্বর তড়িৎ বলরেখা, এটা 2 নম্বর তড়িৎ বলরেখা, কোনটি সম্ভব কোশ্চেন করলো। আমি তো প্রথমেই বলবো নিচেটা সম্ভব নয়। কেন নয়, কারণ দেখো এটা তো একটা গোলাকার পরিবাহী বলেছে কোশ্চেনে, তাহলে তো এখানে তো 90 ডিগ্রি হচ্ছেই না, তলের সাথে 90 হতে হয়, কিন্তু এটা দেখো তলের সাথে 90 আছে, তাহলে এটা অ্যান্সার। তো এরকম কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এই টপিকগুলো কমপ্লিট করবে, খাতায় লিখে নিবে, নিয়ে বই পড়বে, এটাও দেখে নিবে। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করবো, তড়িৎ দ্বিমেরু টোটাল কেসটা আলোচনা করে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে।